পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন হস্তশিল্পগুলির মধ্যে অন্যতম ডোকরা। পুরনো সময় থেকে এখনো পর্যন্ত এই শিল্প পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে আধুনিক শিল্প সামগ্রী, অলংকার ইত্যাদিতে নিত্য নতুন শৈলী নিয়ে কাজ করছেন প্রবীণ ও নবীন ডোকরা শিল্পীরা। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার দারিয়াপুর গ্রামে রয়েছে ডোকরা শিল্পীদের গোষ্ঠী। দশকের পর দশক বাজারের চাহিদা বুঝে নিজেদের দক্ষতায় শান দিয়ে তারা বানিয়ে চলেছেন ডোকরার বিভিন্ন শিল্প সামগ্রী। তাদের কাজের প্রক্রিয়া, বাজার, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই টাউন মেকিং বেঙ্গলের 10ম পর্ব ডোকরা শিল্পের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ডোকরার বাজার মোটামুটি তো আমাদের চোখে আমাদের আমলে দেখছি, যে ছেলেদেরও আমলে আমি দেখে যাচ্ছি ডোকরার বাজার এখন ভালো চাহিদা, খারাপ নয়। এবার যার পুঁজি আছে তারই ভালো হয়, যার পুঁজি নাই, পুঁজি মানে হচ্ছে টাকা পয়সা, মেন সমস্যা হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা থাকলে আপনার বাজার ভালো চলবে, ভালো ভালো জায়গায় যেতে পারবেন। আর যাদের একটু টাকা পয়সা নাই তারা ওই কি করে টুকটাক করে চলে যাচ্ছে। আর আগেকার লোকগুলো আমরা চকচক করি নাই, আমাদের উগো ছিল, উগোতে ঘুষেছি, তারের ব্যারাস ছিল, সেই তারের ব্যারাসে ঘুষে ওইটাই অরিজিনাল আমাদের ডগরার কাজ ছিল, কালীঝুলির মতন কাজ ওইটাই। এখনকার লোকগুলোকে আমি দেখাচ্ছি, ছেলে মেয়েগুলোকে দেখাচ্ছি, বলছে এই তো কালো চলবে না, আমাদের এক চকচকে চাই। যারা পালিশ করছে সেই পালিশগুলোই নিচ্ছে। জন্যে পুঁজি লাগাতে হয়, 1 লাখ টাকা ফাঁসাতে হয়, আর 1 লাখ টাকা বাইরে যেতে হয়। কারণ ফাঁসানো কি হচ্ছে, 1 লাখ টাকার মাল মেটাল সব কিনতে হবে। আর যারা বাইরে অর্ডার দিচ্ছে তারা 1 লাখ টাকার অর্ডার দিচ্ছে, সেই 1 লাখ টাকা আবার ফেলতে হবে ওই ধারে। তারা সঙ্গে সঙ্গে ক্যাশ দিচ্ছে না, ধরুন যে 1 মাসের ভিতরে দিচ্ছে, কি 1.5 মাস লেগে যাচ্ছে। তাহলে 1 লাখ রাখতে হবে আর নিজের কাছে 1 লাখ, 2 লাখ টাকা দিলে একটা কারিগরের ভালো পুঁজি নামিয়ে, যে মাসে মেলা তেলা থাকে, বিক্রি হয়, তা ধরুন যে একটা মাসেই নিতানো 30-40 হাজার টাকা ইনকাম বিক্রি হয়। এবারে মাল মশলা জুটা খরচা টরচা করেও সে 15-20 হাজার টাকা পেয়ে। নমস্কার, আমার নাম গঙ্গাধর কর্মকার। আমি আজ ছোটোবেলা থেকে কাজ শিখেছি, বাবা মায়ের কাছ থেকে কাজটা শিখেছি। 7 বছর থেকে আমি বাবা মায়ের থেকে ট্রেনিং দিয়েছিলাম কাজ শিখবার জন্যে। আর 7 বছর থেকে আজকে 60 বছর আমার হয়ে গেল। 60। আগে সব মোমের কাজ, মাটির কাজ ভালো করে ছিল না। এবার মাটির কাজ যখন বাবা মায়েদের আমলে, আমাদের বয়সকার যখন 10 বছর 12 বছর আমার বয়স, তখন বাবারা মোমের কাজ জানতো না, তখন মাটির কাজগুলো জানতো। ধরুন ছোট ছোট লক্ষ্মী, ছোট ছোট পেঁচা, ধরুন বিভিন্ন কাজ যেটা পাড়া গ্রামে বিক্রি হয়, সেই কাজগুলো বাবা মারা তৈরি করতো। আগে লক্ষ্মী ঠাকুর খুব পুজো হতো, পাড়া গ্রামে বিক্রি করে মা আনতো, বাবা তৈরি করে দিত, মা বিক্রি করতে যেত। এবার ধরুন বাবার থেকে বড় বড় একটা পঞ্চপ্রদীপ তৈরি হলো, একটা ধরুন যে গণেশ তৈরি হলো, এরকম করে 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 বাবা আইডিয়ার করে বার করতো। সেই বাবার জিনিসটা আমি দেখে 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 শিক্ষা করলাম যে আমাকেও এরকম ধরনের বার করতে। আমি জানছি যে আমাদের ছেলেপুলেগুলো এরকম করবে কি না করবে সেটা একমাত্র উপরবেলাই জানছে। তা আশা করি যে কটা আমি মা বাবার কাছ থেকে কাজটা শিখেছি, আমাদের খাবারও কষ্ট নাই, করবারও কষ্ট নাই। গোটা দিনটা ধরুন যে যেরকম খাটুনির কাজ সেরকম গোটা দিনটা লেগে যায়। আর যেটা একটু খাটুনি কম আছে সেগুলো 10টা করে বুননো হয়। সকালবেলাতে উঠলাম, উঠে যে মুখ হাত ধুয়ে নিলাম, 2টো মুড়ি টুড়ি খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমরা কাজটা করি। প্রায় 8টা 9টা লেগে যায় কাজ করতে। এই শীতকালের বেলা না,
শীতকালের বেলাতে ধরুন যে একটু রোদ পেতে পেতে আর এই কাজটা রোদ না পাওয়া পর্যন্ত কাজটা উঠছে না, ধুনোও সে হাড় হয়ে গেছে, একদম হাড়ের মতো শক্ত, কাঠের মতো। রোদটা পেলে একটু নরম হয়, তখন কাজটা আমরা স্টার্টিং করে দিই, তাড়াতাড়ি করে করি 4টে পর্যন্ত। ওই শুধু খাওয়া দাওয়াটাই একটু হয় অল্প, তা খেয়েও আবার বসতে হয়। তাই একদিনে তৈরি করা যায় না। তো এগুলো ধরুন যে গলার হার কেউ তৈরি করছে, কেউ কানের দুল তৈরি করছে, ওগুলো সব মাটির ছাঁচ। ওই মাটির ছাঁচ একদিন ধরুন 50টা দুল দিয়ে দিল মাটিতে, ওইটা শুকোবে, তার সকাল থেকে আবার ধরা হবে। ওই 50টা সকাল থেকে ধরলে নিতান্ত 4টে 5টা পর্যন্ত লেগে যায় শুধু ওই যে বুনোতে। আর ঢালাই হয় না, ঢালাই তার ফেরে পরের দিন ঢালাই হয়। একটা মূর্তি এক দিন টাইম লাগে। ধরুন 12 ইঞ্চি, যেটা 12 ইঞ্চি সেটা একদিন লাগবে ফিটিং করতে। আমাদের ছোটোটা সব থেকে ছোটো হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে আমাদের শুরু। এবার 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 20 ইঞ্চি, এবার 15 ইঞ্চি কেউ করায়, কেউ আবার 30 ইঞ্চি পর্যন্ত চলে যায়। একটা দুর্গা তৈরি হয়েছিল 30 ইঞ্চি, দুর্গা একটা তৈরি করেছিল, আমাদের পাড়ার ছেলেগুলো তৈরি করেছিল। এবার মোটামুটি এখন 200 কাচ্চা বাচ্চা নিয়ে পুরুষ মানুষ 200 মতন বার হয়, 200-250 কাজটা হয়। আমার ফ্যামিলিতে 5 জনা মহিলা কাজ করে, বা 4 জনা পুরুষ মানুষে কাজ করে। এই মাটিটা বালি মাটি থাকবে, আর একটু সামান্য চিট মাটি থাকে, যেমনি মাটির মাটিটা একটু চিট হয়, ওই একটু থাকবে, আর একটু বালি মাটি মেশাতে হয়। বালি মাটি কি এই বালি নয়, আমাদের ওই যে ছাই তাই এইগুলো বালি মাটি বলি। ওইগুলো ধরুন ওই জন্য আমাদের চালা মাটি, কাপড়ের চালা মাটি, ওই ধরুন মাটির মাটি, যেটা গোলের মাটি, সাইকেল যাচ্ছে, গরুর গাড়ি যাচ্ছে, সেই তাকেই আমরা বলি গোলের মাটি। দিয়ে ওইগুলো এনে কাপড়ে আবার ছাঁকতে হয়, ছেঁকে ছোট ছোট রকেটগুলো দিই, ছাঁচগুলো, তারপর ওই ধুনো দিয়ে কভার করা হয়। এই ডিজাইন ওইগুলো ধুনো দিয়ে তৈরি করা, ওটা মোম লাগে না, শুধু ধুনো লাগবে। আমরা মাটিটা আনি বন থেকে, মাটিটা নিয়ে আনি, আর কাঁচা মালটা আনি আমাদের গুসকরা দেখুন। আমাদের গুসকরায় পিতল মোম সব পাওয়া যায়। এখন 700 টাকা পিতলের কেজি হয়ে গেছে। এবার আমরা হিসাব করে নিলাম যে এটা কত খেলো। এবার যোনটা 100 খাচ্ছে সেটা আমরা টোটাল হিসাব করে নিই, হিসাব করে তাকে দাম ফেলে দিলাম যে না 300 টাকা দাম লাগবে। মাল মশলা সব ফেলে দিয়ে আমাদের হাতে যেমন 50 টাকাও যেমন থাকে, এরকম করে একটা কোস্টিং করা হয়। ধুনো মোম আমাদের গুসকরা থেকে আনি, সব কিনে আনি। 400 টাকা মোমের কেজি, ধুনো 500 টাকা কেজি। আবার সর্ষে তেল এখন 200-250 টাকা কেজি, সব কিনা। শুধু আমাদের এই মাটিটা, বালিটাও কিনতে হয়, বালিটাও পাওয়া যায় না সব জায়গায়। বালিটাও আমাদের ওই যে রাস্তার ধারে সব বালি ইট নামাচ্ছে না, তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে আমরা নিয়ে নিই। মাটির একটা ছাঁচটা দিতে হয় প্রথম, মাটি থেকে আবার ধুনোর কাজটা করতে হয়, ধুনোর কভারটা করতে হয়, ধুনোর থেকে মোমের ডিজাইনগুলো তৈরি করতে হয়। এর ভিতরে সব ডিজাইন সব তৈরি হয়ে গেছে। এটা একটা গণেশ বটে, দাঁড়ানো গণেশ, এটার ভিতরে হয়ে গেছে, এটার চ্যানেলও হয়ে গেছে, পিতল যাবার চ্যানেলও হয়ে গেছে। শুধু এবার পিতল দিতে হবে আর আগুনে চাপাতে হবে, হলে হয়ে যাবে জিনিসটা। প্রথম আমরা যেটা ছাঁচ করি, সেটা ছাঁচের মাটি একটা সানতে হয়, মাটি আর বালি দিয়ে একটা ছাঁচ মডেল তৈরি হলো। যাই হোক, গণেশ কি সরস্বতী লক্ষ্মী একটা তৈরি হলো। ওর পর যখন আগুনে ওটা শুকনো হয়, কি রোদে শুকিয়ে গেল, ধুনো আমাদের সর্ষে তেল দিয়ে ধুনো দিয়ে গালাই হয়। এবার সেই গালানোর পর আমরা সেই একটা কাপড়ের মতন একটা তৈরি করি।
এবার সেই 1 তার থেকে 2 তার 3 তার 4 তার 5 6 7 করে সেইগুলো বার করে নিই, এই একটা কাপড়ের মতন একটা করে দিলাম, সেই কাপড়টা দিয়ে মা লক্ষ্মীকে একটা সাজিয়ে দিলাম। তারপর ওর উপরে আমাদের মোমের ডিজাইন চলছে। এবার মোমের ডিজাইনটা যেরকম আপনি সাজাবেন, যেরকম আইডিয়ার বুদ্ধি আসছে সেই রকম আপনি সাজানো, যতটা সাজাতে পারবেন ততটাই মালটা চাহিদা বিক্রিটা হয়। তারপরে আবার ধরুন আমাদের মোমের কাজটা, মোম, ধুনো, সর্ষে তেল লাগে, 3টে পাইল করি। সেই 3টে পাইল করে ওটাও কাপড়ে ছাঁকা হবে, ওটা আগুন তেগুন কাপড়ে ছেঁকে ওইটা আবার মডেল তৈরি হচ্ছে, যেগুলো আদিবাসী সেট, যে আদিবাসী কেউ ঢোল বাজাচ্ছে, কেউ নাচছে, কেউ মাদল বাজাচ্ছে, ওই মোমের ফিকারটা তৈরি করা হয়। মোমের ফিকারটা যখন তৈরি করা হয় আর ধুনোর কভারটা আবার হয়। ধুনো যে একটা মেয়ে ছেলেকে একটা কাপড় সাজাতে হবে, একটা শাড়ি পরাতে হবে, সেইগুলো সাজানো হয়, ধুনোর কাজটা হয়। আর মোমের জিনিসটা আপনার যেটা হচ্ছে যে আদিবাসীর ফিকারগুলো তৈরি হচ্ছে, ধরুন একটা খাট তৈরি হচ্ছে, সেই মোমেরটাই তৈরি হচ্ছে। এবার ধরুন যে যখন ওই মালটা যখন তৈরি হয়ে গেল, আমাদের ডিজাইন সব শেষ হয়ে গেল, নিয়ে ওই মাটি চাপানো হয়ে গেল, মাটির চাপানোর ভিতর থেকে একটা চ্যানেল থাকবে, সেই চ্যানেলটাই পিতল যাবার ব্যবস্থা হয়ে যায়। এবার ধরুন যে ওইখানে দেখুন চং আছে, ওইগুলো সব মডেল তৈরি করা হয়ে গেছে। এবার সেই মডেল যখন হয়ে যাবে, কাঁচা পিতল আমরা আনবো, মেটেল কিনে এনে সেই ছোট ঘটি বাটি ওইগুলো কিনে এনে ছোট আমরা ভেঙে তারপরে ওই ভিতরে দিই, সেই গ্যালাসের চঙের ভিতরে দিয়ে তারপর মাটি আবার ঢাকা দিয়ে দিই। আমাদের গোল ভাঁটি আছে, সেই গোল ভাঁটিটাই সব মালগুলোকে পুরাতে হয়, পিতলগুলো সব গলবে। এখনই যখন গলে যাবে, এবার কীরকম আমরা বুঝবো যে যখন পিতলটা গলে যাচ্ছে তখন একটা হলুদের মতন একটা শীষ কাটছে, একদম পুরো হলুদ হয়ে যাবে যখন গলে যায় পিতলটা, তখন আমরা বুঝতে পারবো এইটা পিতল গলে গেছে, মালও হয়ে গেছে। তখন ওই সাঁড়াশিতে ধরে আস্তে আস্তে করে নামাতে হয়। আমাদের সুবিধা তো সবই তো ঠিকই আছে, আমাদের পেলে একটু সামান্য লোনের টাকা কেউ বার করে দিত। ধরুন নিজে তো লোন বার হওয়া যাচ্ছে না, আমি গেছিলাম ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে নিজে লোন বার হওয়া যায় না, নিজে দিনটা লোন বার হয়। আপনার জমি আছে, আপনার জায়গা আছে বললেন, ফলে নিজে লোন বার করা যায় বলছে। আর জমি জায়গা না থাকা পর্যন্ত হচ্ছে অন্য লোক যদি সাইডে থাকে তার ইয়েতে লোনটা বার হয়ে যায়। বিক্রি তো ভালো, মার্কেটটায় যেতে হবে, সব জায়গায় যাওয়া যায়, সব জায়গায় তো আমাদের কারিগর যেতেও পারছে না না মালের চাহিদা ভালো আছে, যারা ফোরে পার্টিগুলো যারা যাচ্ছে তাদের ভালো বিক্রি হচ্ছে, তারা সে কারিগরগুলোকে তারা 100, 150, 200 পিস অর্ডারও দিয়ে দিচ্ছে। তাহলে সেই খোঁজ জায়গায় আমাদের কারিগর যদি যেত তো সেই দামটা আমরা পেতাম। উনি এক দাম করে আনছেন, এক দাম কারিগরকে দিচ্ছে, আর আমরা যদি ডাইরেক্ট যদি যেতে পারতাম ওইখানে, তো আমরা পয়সাটা বেশি আবার পেতে পারতাম। যে আমাদের সেরকম নিজস্ব পুঁজি নাই, যারা ফোর পার্টিগুলো এসে আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে যাচ্ছেন, তারা দাম বিক্রি করছেন, আবার ধরুন তারাও দুটো পয়সা পাচ্ছেন, আর আমরা কারিগর খেটে আমরা তাদের দিকে মালগুলো দিই। আমাদের কোনো উন্নতি নাই, আমাদের দুটো পেটে খাওয়াটাই হয়। ধরুন যে গভর্নমেন্টের জুনটা মেলা আমাদের করছেন, যেটা আমাদের মিলন মেলা হয়, যেটা আমাদের আপনার শোল্ডার মেলাটা হয়, ওইগুলো গভর্নমেন্টের মেলা আমাদেরকে চান্স দেয়, আমরাও যাই। এবার মেলার উপরে ভরসা, এবার যদি বিক্রি যদি হয় ফলে সেটা আমাদের পয়সা, বিক্রি না হলে সরকারের পয়সা নয়। সরকার কোনটা দিচ্ছেন, যে ট্রেন ভাড়া, বাস ভাড়া, এইটা আমরা পাই। আমাদের ধরুন যে মা বাপ থেকে
কাজগুলো করতো। দেখেছি 20টা লোক মেম্বার ছিল, 20টা লোক মেম্বার। বাবা মারা বলতো আমাদের 20 জন মেম্বার আছে। এবার মেম্বারের হিসাবে যখন এখানে যেমন ঘর বাড়ি হলো, 5টা করে কোয়ার্টার, এখন দেখতে পাচ্ছেন 5টা করে কোয়ার্টার আছে। সেই ইট ভাটার মতন 5টা করে কোয়ার্টার করে দিয়েছে। এবার এই ধারে 5টা আছে, ওই মধ্যে 5টা আছে, ওই ধারে 5টা আছে, ওই ধারে 5টা আছে। দেখবেন এই কোয়ার্টার 20টা মেম্বার ছিল, এক একটা কোয়ার্টারে এক একজনকে মেম্বার করতো। আমার বাবা মেম্বার হলো, আমাদের এই ঘরটা পেলাম। আবার আরও কারিগর ছিল, তারা এই ঘর পেয়েছে, ও করে 20টা ছিল। আজকে সেই 20টা জায়গায় ধরুন আজ 300 লোকের কারিগর, 300 লোকের কারিগর আমরা হয়ে গেছি, বিভিন্ন সব রকমের কাজ।